হ্রদের জীবনে দেখা হবে মাঝি। আমার বৌমা এই কথাটি বলে কেবিনের দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। বাইরে থেকে হুড়কো ঘুরিয়ে যেন কেউ আলমারি বন্ধ করে দেয়। আমি ভেতরে ডুবতে থাকা নৌকার মধ্যে দাঁড়িয়েছিলাম। আমার নিজের ছেলে রোহিত দরজার ওই পাশে দাঁড়িয়ে সব দেখছিল। সে একবারও বলল না, মা ভয় পাবেন না, আমি আছি। সে শুধু আমার দিকে একবার তাকালো আর নজর সরিয়ে নিল। নৈনিতাল হ্রদের মাঝখানে রাত 2টোর সময় ঠান্ডা হাওয়া চলছিল, আর কেবিনের মেঝে দিয়ে জল ভেতরে আসা শুরু হয়ে গিয়েছিল। ওপরের ডেক থেকে ওদের গলার আওয়াজ আসছিল, হাসি, ফিসফিসানি আর হালকা একটু তর্ক, যে পুলিশকে গল্পটা কিভাবে শোনাতে হবে। 3 দিন পর ওরা আমার শেষকৃত্য সম্পন্ন করল। আমার বড় একটা ছবিতে মালা দেওয়া হলো, সবাই চোখের জল ফেলল। শোকসভায় চা খাওয়া হলো, আর আমার নামের সমস্ত সম্পত্তির ওপর দস্তখত হয়ে গেল। কিন্তু যেই মুহূর্তে আমি নিজেরই শ্রাদ্ধের দিনে দরজায় এসে দাঁড়িয়ে ভেতরে ঢুকলাম, সেই সময় ওদের মুখের যে হাল হয়েছিল সেটা আমি কোনোদিন ভুলতে পারব না। যাই হোক, আপনারা এই কাহিনী কোথা থেকে শুনছেন কমেন্টে নিশ্চয়ই লিখবেন। আপনার শহর বা গ্রামের নাম জানাবেন। আর যদি আপনার মনে হয় যে কোনো বয়সেই কারোর নিজের সন্তানদের ভয় পেয়ে বাঁচা উচিত নয়, তবে এখনই ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি ক্লিক অন্য কারোর চোখ খুলে দিতে পারে। চলুন এবার আপনাদের 3 সপ্তাহ পিছিয়ে নিয়ে যাই, সেই দিনে যেটিকে আমি আমার জীবনের সবথেকে খুশির দিন ভাবছিলাম এবং যেটি আসলে ছিল আমার মৃত্যুর প্রস্তুতির প্রথম দিন। আমি হলাম সরিতা দেবী, বয়স 70 বছর। আমি লখনৌয়ের একটি ইন্টার কলেজের প্রিন্সিপাল ছিলাম। 30 বছর ধরে আপনারা দেখেছেন স্টাফ মিটিং, দুষ্টু বাচ্চা, রেজাল্টের টেনশন, বাজেট, ইন্সপেক্টর সব সামলে এসেছি। 2 বছর আগে আমার স্বামী রাজেশের হার্ট অ্যাটাকে দেহান্ত হলো। তারপর থেকে ঘরটা খালি খালি লাগত। আমার একটাই ছেলে রোহিত, ওর স্ত্রী প্রিয়া, আমার বৌমা। বাইরে থেকে দেখতে খুব মার্জিত আর মিষ্টি স্বভাবের মেয়ে। রাজেশের চলে যাওয়ার পর রোহিত আর প্রিয়া আমার আরও কাছে এলো, অথবা আমার সেরকমই মনে হয়েছিল। ওরা বলল, মা আপনি একা কিভাবে থাকবেন, আমরা তো আছি, আপনার টাকা কাগজ সব আমরা সামলে নেব, আপনি শুধু শান্তিতে থাকুন। একজন বিধবা বৃদ্ধা একা মহিলার কাছে নিজের সন্তানের কাঁধ সবথেকে বড় আশ্রয় বলে মনে হয়। আমিও ভাবলাম, যাক ভগবান ছেলে বৌমা তো ভালোই দিয়েছেন। আমার 70তম জন্মদিনের 1 সপ্তাহ আগে প্রিয়া ফোনে বলল, মামিজি এবার বার্থডে আপনার পুরনো কলোনির বাড়িতে নয়, আমাদের নৈনিতালের কটেজে করব। হ্রদের ধার, পাহাড়, ঠান্ডা হাওয়া, আপনাকে রানীর মতো ট্রিটমেন্ট দেব। ওর গলার স্বর এত মিষ্টি ছিল যে এক মুহূর্তের জন্য আমার মন গলে গেল, কিন্তু মনের কোনো এক কোণে হালকা খটকাও লাগল। এত বছর যে বাড়িতে ছিলাম সেখানে হঠাৎ বার্থডে কেন নয়? রোহিত হাসতে হাসতে বলল, মা তুমি তো সবসময় বলতে পাহাড়ের ওপর রিটায়ারমেন্টের পর থাকবে, ব্যাস ভাবো একটা ছোট স্বপ্ন পূরণ করছি। আমি নিজের সন্দেহ নিজেই চেপে দিলাম, ঠিক আছে বাবা, যেমন তোমরা চাও। জন্মদিনের দিন আমি সকালে ট্রেনে হালওয়ানি পৌঁছলাম, সেখান থেকে কারে নৈনিতাল। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, পাইন গাছ, দূরে চকচকে নৈনী হ্রদ, সব খুব সুন্দর লাগছিল। কিন্তু যত উচ্চতায় গাড়ি উঠছিল আমার মনের অস্থিরতাও ধীরে ধীরে বাড়ছিল, ব্যাস অকারণে। কটেজটা খুব সুন্দর ছিল, দোতলা, কাঠের ব্যালকানি, নিচে থেকে হ্রদ পরিষ্কার দেখা যেত। ভেতরে ঢুকলাম তো পুরো ঘর ফুলে সাজানো, টেবিলে আমার প্রিয় পাইনঅ্যাপেল কেক, আর কিচেন থেকে মশলার সুগন্ধ। এসে গেছেন আমার বার্থডে কুইন। প্রিয়া এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। ওর পারফিউমের গন্ধ কড়া ছিল, কিন্তু ওর হাসি চোখের পাতা পর্যন্ত পৌঁছাচ্ছিল না। দেখুন না মাম্মিজি, আজ সব আপনার জন্য। আপনার পছন্দের কড়াই পনির, আলুর পুরি, সুজির হালুয়া আর রাজেশ আঙ্কেলের ফেভারিট খিচুড়িও বানিয়েছি, আপনিই তো বলেছিলেন। আমি এক মুহূর্তের জন্য বৌমার মুখের দিকে তাকিয়ে থাকলাম। যদি আমি এই হাসির পেছনের কথা বুঝতে পারতাম, তবে হয়তো আগে যা হলো তা হতো না। কিন্তু আমরা বৃদ্ধ মানুষেরা একটা ভুল প্রায়ই করি। আমরা আমাদের সন্তানদের উপর সন্দেহ করতে চাই না যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। সন্ধ্যাবেলা ছোটখাটো আত্মীয়রাও এলেন, 2-3 জন প্রতিবেশীও। ছোট্ট একটা পার্টি ছিল, কিন্তু পরিবেশ ভালো ছিল। রোহিত সবার সামনে গ্লাস তুলে টোস্ট দিল, আমার মায়ের নামে, যিনি স্কুলে হাজার হাজার বাচ্চাকে সামলেছেন, আর বাড়িতে আমাকে বিগড়েছেনও আবার গড়েছেনও। সবাই হেসে উঠল, আমিও হাসলাম, চোখে হালকা জল এলো। কেক কাটার পর যখন সবাই নিজের নিজের খাবার নিচ্ছিল, প্রিয়া আমার কাছে একটা খাম নিয়ে এলো। মামিজি, এটা আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। আমি হেসে খামটা খুললাম। ভেতরে মোটা কাগজে প্রিন্টেড কিছু ইংলিশ লাইন ছিল, নিচে আমারই সই। আমি চোখ কুঁচকে পড়ার চেষ্টা করলাম। এটা আমার লখনৌয়ের বাড়ির রেজিস্ট্রির গিফট ডিড ছিল, যেখানে পরিষ্কার লেখা ছিল যে আমি নিজের পুরো বাড়ি প্রিয়ার নামে করে দিয়েছি, স্বেচ্ছায়, কোনো চাপ ছাড়াই। আমার হাত কাঁপতে লাগল। এটা এটা কি রোহিত, আমি কবে সই করলাম এটা? রোহিত প্লেট নিয়ে আমার কাছে এলো।
ওর মুখে সেই নরম আর বুদ্ধিমান ছেলের ভাব ছিল। আরে মা, ভুলে গেলে নাকি? গত মাসে যখন তুমি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসেছিলে, খুব চিন্তায় ছিলে যে এত টাকা কোথায় যাচ্ছে, তখন না উকিলের সামনে সাইন করেছিলে? আমরা তোমাকে বুঝিয়েছিলাম যে তোমার বয়সে কাগজের ঝামেলা আমরা সামলে নিই, তুমি শুধু বিশ্রাম করো। আমি কপাল কুঁচকে বললাম, আমার তো এরকম কিছু মনে নেই। প্রিয়া তক্ষুনি কথা ধরল, কিন্তু গলা খুব মিষ্টি রাখল। মাম্মিজি, এটাই তো আমরা বলছি, আপনার মেমোরি না একটু দুর্বল হয়ে যাচ্ছে। আপনি নিজেও তো বলেন কখনো চশমা ভুলে যান, কখনো অ্যাপয়েন্টমেন্ট ভুলে যান। সেই জন্যই তো রোহিত ভাবল যে বাড়িটা ওর নামে করে দিই, সব সুরক্ষিত হয়ে যাবে। শেষ পর্যন্ত আমরাই তো আপনার আপনজন। ওই সময় ওরা আমার ব্যাংকের প্রিন্ট আউটও দেখালো। অনেকগুলো চেক কোনো এক শিশু কল্যাণ সংস্থার নামে কাটা ছিল, যাদের আমি চিনতামই না। অঙ্কটাও ছোটখাটো নয়, 15-20 হাজারের এন্ট্রি বার। আমি কোনোদিন এরকম চেক লিখিনি। দেখলেন মাম্মিজি, প্রিয়া ধীরে ধীরে বলল, কেউ ঠকাচ্ছিল আপনাকে। আপনি ভুলে যান কাকে কত দিচ্ছেন, তাই না? আমরা দুজনে ভাবলাম আপনার সব পেমেন্ট, চেক সব আমরা সামলে নিই। আপনি একা মানুষ, লোকে সুযোগ নেবে। পুরো ঘরটা ঘুরতে লাগলো আমার। আমি ধীরে ধীরে বললাম, কিন্তু বাড়ি, ওটা তো আমি আর রাজেশ মিলে নিয়েছিলাম। ৪৫ বছরের স্মৃতি আছে ওতে। রোহিত আমার হাত ধরে নিল। মা, নাম কার লেখা আছে তাতে কি তফাৎ পড়ে? থাকবে তো আমাদের সাথেই না। তুমি তো সব সময় বলতে বুড়ো বয়সে ছেলেই সাহারা হয়। ব্যাস, আমরা সেটাই করছি, আপনার সাহারা হচ্ছি। আমার ভেতরে কিছু একটা ভেঙে গেল, কিন্তু আমি চুপ থাকলাম। সেই রাতে কটেজের গেস্ট রুমে শুয়ে আমি ছাদের দিকে তাকিয়ে এটাই ভাবতে থাকলাম, সত্যিই কি আমার স্মৃতিশক্তি এত খারাপ হয়ে গেছে? আমি কি নিজে আমার বাড়ি বৌমার নামে করে দিয়েছি আর আমার মনেও নেই? সকালে উঠে আমি সবথেকে আগে আমার পার্স আর মোবাইল খুঁজলাম। আলমারি, ব্যাগ, নিজের ছোট স্যুটকেস সব দেখে নিলাম, কিচ্ছু নেই। আমি নিচে এলাম তো প্রিয়া চা বানাচ্ছিল। প্রিয়া, আমার পার্স আর ফোন কোথায়? ও একেবারে নর্মাল টোনে বলল, ওহ মাম্মিজি, চিন্তা করবেন না, আপনার সব কার্ড, টাকা, ফোন সব আমি আমার ঘরে রেখে দিয়েছি। আপনি কতবার ফোন যেখানে সেখানে রেখে ভুলে যান। এখন থেকে যা দরকার হবে আমাকে বলবেন, আমি দিয়ে দেব। আপনি শুধু বিশ্রাম করুন। ওর বিশ্রাম করুন শব্দটা প্রথমবার আমার মনে সত্যি ভয় ধরিয়ে দিল। আমি ৩০ বছর ধরে কয়েকশো বাচ্চাকে সামলেছি। স্টাফ থেকে শুরু করে ডিএম পর্যন্ত লড়াই করেছি বাজেটের জন্য, স্কুলের জমির জন্য। আর আজ নিজেরই জীবনের কাগজ কার কাছে আছে? আমার কাছে না আমার বৌমার কাছে? আপনাদের একটা কথা বলি, বুড়ো হওয়া সমস্যা নয়, সমস্যা তখন শুরু হয় যখন আপনি সব কাগজ, সব টাকা না ভেবেচিন্তে একজনের হাতে দিয়ে দেন, সে নিজের ছেলেই হোক না কেন। আর মাঝখানে একজনও নিরপেক্ষ মানুষ থাকে না, না উকিল, না কোনো বিশ্বস্ত বন্ধু। যদি আপনি এই কাহিনী শুনছেন আর আপনার বাড়িতেও মা বাবা আছেন, তবে তাদের বলুন, সব কিছু কারুর একজনের উপর ছেড়ে দেবেন না। প্রতিটা কাগজের একটা কপি অন্য কোনো নিরাপদ জায়গাতেও রাখুন। পরের ৩ সপ্তাহ আমার জন্য ধীরে ধীরে কোনো জেলের মতো হতে লাগল। প্রথমে আমার বাড়ি প্রিয়ার নামে, তারপর আমার পার্স আর ফোন ওর ভরে, তারপর আমার ওষুধও ওই দিতে লাগল। মামিজি, এটা সকালের, এটা রাতের, এটা তো আপনি ভুল খেয়ে নিচ্ছেন। আমি কতবার ভাবতাম ও সত্যি আমার যত্ন করছে নাকি আমাকে কন্ট্রোল করছে, কিন্তু নিজের ওপরই সন্দেহ হয়ে যেত, হয়তো আমি বেশি ভাবছি। ৩ সপ্তাহ পরের কথা, সকালের সময় ছিল। নৈনী হ্রদ শান্ত ছিল, কুয়াশা হালকা হালকা নামছিল। প্রিয়া ব্রাইট মুখ করে বলল, মাম্মিজি, আপনি গত কয়েকদিন ধরে বেশ বিষণ্ণ হয়ে আছেন। চলুন আজ আপনাকে বোট রাইড করাই, টাটকা হাওয়া লাগবে, মুডও ভালো হয়ে যাবে। আমি ধীরে ধীরে বললাম, আমার মন নেই। রোহিত যে টিভিতে নিউজ দেখছিল উঠে দাঁড়িয়ে বলল, মা, একটু বাইরে বেরোলে ভালো লাগবে। তুমি নিজে বলতে না যে জলের কাছে বসলে মন হালকা হয়? চলুন না, আমরা ৩ জন একসাথে যাব। এখন না বলা প্রায় অসম্ভব ছিল। আমি শাল তুলে নিলাম আর ওদের সাথে নিচে জেটির দিকে চললাম। নৌকো ছোট ছিল না, একটা প্রপার মোটর বোট ছিল। কেবিন, ওপরে ছোট একটা ডেক আর পেছনে ইমার্জেন্সি রাফট ঝোলানো ছিল। আমি মনে মনে ভাবলাম, এত টাকা এলো কোথা থেকে? রোহিত তো সাধারণ চাকরি করত। কিন্তু এই প্রশ্ন জিবে আনার সাহস আমার হল না। আমরা হ্রদের মাঝখানের দিকে বেরিয়ে পড়লাম। জল আয়নার মতো চকচক করছিল, চারদিকে পাহাড়, ওপরে হালকা সূর্য। বাইরে থেকে সবকিছু পোস্টকার্ডের মতো সুন্দর ছিল, ভেতর থেকে সব গড়বড়। কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। তারপর রোহিত গলা পরিষ্কার করে বলল, মা, আমরা তোমার থাকার ব্যাপারে ভাবছিলাম। আমি ওর দিকে তাকালাম। কি বলতে চাইছিস?
প্রিয়া ভেতর কেবিন থেকে একটা ফাইল নিয়ে এলো। দেখুন না মাম্মিজি, এটা সিনিয়র কেয়ার হোম, একদম হোটেলের মতো। নিজের ঘর, নার্স, ডাক্তার, খাবার সব। ও ব্রোশার খুলল। সাদা সাদা দেওয়াল, হাসিখুশ বৃদ্ধ মানুষ, সকালে যোগব্যায়াম, সন্ধ্যায় ভজন। ছবিতে সব ভালো লাগছিল, কিন্তু আমি একটাই শব্দ দেখতে পাচ্ছিলাম, হোম, অর্থাৎ বাড়ি থেকে বাইরে। আমি কবে বললাম যে আমাকে বাড়ি ছাড়তে হবে? আমি জিজ্ঞাসা করলাম। রোহিত সেই মরম গলার আওয়াজ ধরল, যা আমাকে এখন ভয় ধরাতে শুরু করেছিল। মা দেখো, লখনৌয়ের বাড়িটা বড়, মেন্টেনেন্স বেশি। একা তুমি কিভাবে সামলাবে? আমাদের কাছেও অফিস, প্রিয়ার জব, বাচ্চার প্ল্যানিং সব আছে। যদি আমরা বাড়িটা বেচে দিই, তবে তোমাকে একটা ভালো ঘর এই হোমে দিয়ে দেব, 24 ঘন্টা স্টাফ, ডাক্তার সব। মানে, আমার বাড়ি বেচবে? আমার আওয়াজ নিজের কাছেই অচেনা লাগল। প্রিয়া তক্ষুনি কথা ধরল। মাম্মিজি, বাড়ি তো এখন এমনিতেও আমার নামে আছে না? তবে আমরা সব মিলেই তো ডিসাইড করব। শেষ পর্যন্ত আমরা আপনার খারাপ তো আর ভাবব না। ও শেষ লাইনে হালকা ইংরেজি মিশিয়ে দিল, যেমন আজকাল সবাই বলে। কিন্তু তাতেও আমার কোনো মিষ্টতা লাগল না, শুধু ঠান্ডা ভাব লাগল। আরেকটা কথা, প্রিয়া ফাইল থেকে দ্বিতীয় কাগজ বের করল। রাজেশ আঙ্কেলের যে ইন্স্যুরেন্স পলিসি আছে, তাতে এখনও আপনার নাম মেইন বেনিফিশিয়ারি। যদি কিছু হয়ে যায়, তবে কাগজের প্রসেস কমপ্লিকেটেড হয়ে যাবে। যদি আপনি চান, তবে নমিনি রোহিতের নাম করে দিই, যাতে আগে গিয়ে কোনো অসুবিধে না হয়। যদি কিছু হয়ে যায়, এই 4টে শব্দ আমার হাড় পর্যন্ত পৌঁছে গেল। আমি বাইরের হ্রদের দিকে তাকালাম। আমরা কিনারা থেকে অনেকটা দূরে চলে এসেছিলাম। আশেপাশে আর কোনো নৌকা ছিল না। বোটের স্পিড কমে গিয়েছিল। তারপর মোটর পুরোপুরি বন্ধ হয়ে গেল। ইঞ্জিন কেন বন্ধ হলো? আমি জিজ্ঞাসা করলাম। আরে এখানে মাঝখানে জল শান্ত, রোহিত বলল। একটুক্ষণ থামি, তারপর ফিরে যাব। আগে সেফটিটা করে নি। সে পেছন থেকে একটা কমলা রঙের লাইফ জ্যাকেট বের করল। মা, এটা পরে নাও। বয়সে তুমি তো আর ছোট বাচ্চা নও। পড়ে গেলে আমাদেরই তো সাঁতরে তুলতে হবে না? ও মজা করার চেষ্টা করল। আমি জ্যাকেটটা হাতে নিলাম। হালকা লাগল, খুব হালকা, যেন ভেতর থেকে একটু প্যাডিং বের করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রিয়া নিচে কেবিনে চলে গেল। কিছুক্ষণ পর আমি হালকা হালকা ড্রিল করার আওয়াজ শুনতে পেলাম, যেন কেউ কাঠ বা লোহায় ফুটো করছে। আমি নিচে উঁকি দিয়ে জিজ্ঞাসা করলাম, এই আওয়াজটা কিসের? ওপরের ডেকে দাঁড়িয়ে রোহিত হাসতে হাসতে বলল, আরে মা, পুরনো নৌকা, একটু মেন্টেনেন্স চলছে, প্রিয়া দেখছে। কিন্তু যখন আমি কেবিনের মেঝের কোণে সরু জলের ধারা ঢুকতে দেখলাম, তখন আমি বুঝে গেলাম, এটা মেন্টেনেন্স নয়, এটা আমার কবর তৈরি হচ্ছে। প্রিয়া ওপরে এলো, হাতে টুল কিট ছিল। চুল হালকা এলোমেলো, মুখে ঘাম আর একটা অদ্ভুত সন্তোষ। সব হয়ে গেছে, ও বলল। এখন ব্যাস কিছুক্ষণ পর কাজ আপনা আপনি হয়ে যাবে। আমি দুজনের দিকে তাকালাম, আমার ছেলে আর আমার বৌমা। তোমরা কি করছো? আমার গলা এবার আর কাঁপছিল না, বরং খুব পরিষ্কার ছিল। রোহিত দীর্ঘশ্বাস নিল। মা, কখনো কখনো সন্তানদের নিজের মা বাবার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার অবস্থা খারাপ হচ্ছে। তুমি বারবার পেপারওয়ার্কে ভুল করো, চেক ভুল লেখো, স্ট্রেঞ্জারদের টাকা দিয়ে দাও। যদি তুমি এরকমই থাকো, তবে সবকিছু বরবাদ হয়ে যাবে। প্রিয়া যোগ করল। আর যদি আপনি এই বয়সে একা বাড়িতে পড়ে যান, মরে যান, তবে ইন্স্যুরেন্স ক্লেমেও খুব কমপ্লিকেশনস হবে। পুলিশ, পোস্টমর্টেম, প্রতিবেশীদের প্রশ্ন। এত সব কেন ঝেলব, যখন ভগবান নিজে আপনাকে শান্তিতে নিজের কাছে ডেকে নিতে পারেন? তো তোমরা ভগবান হয়ে গেছ? আমি সোজাসুজি জিজ্ঞাসা করলাম। এক মুহূর্তের জন্য চুপচাপ হয়ে গেল। তারপর প্রিয়া কাঁধ ঝাঁকাল। কোনো না কোনো রূপে তো সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে না মাম্মিজি। আমরা ভাবলাম একটা ছোট্ট দুর্ঘটনা সবার জন্য সহজ হবে। আমি নিজের হাত রেলিংয়ে শক্ত করে ধরলাম, যাতে আমার হাঁটুর দুর্বলতা দেখা না যায়। তোমাদের মনে হয় কেউ প্রশ্ন করবে না? প্রতিবেশী, আত্মীয়রা? রোহিত হাসতে হাসতে বলল, সবাইকে তো আগে থেকেই জানানো আছে যে তোমার মেমোরি উইক। তুমি নিজে বলতে থাকতে যে আমার কিছু মনে থাকে না। যদি শোনে যে বৃদ্ধমা বোটে নিচে কেবিনে চলে গিয়েছিলেন, মাথা ঘুরেছিল, ফেসে গিয়েছিলেন, তবে সবাই বলবে, আরে খুব দুঃখের কথা, কিন্তু কি করা যাবে, বয়স হয়েছিল। ওই মুহূর্তে আমার মাথায় একটা মুখ ভেসে উঠল, আমার প্রতিবেশী আশা ভার্মা। আমি সেই প্রিন্সিপাল সুলভ গলার আওয়াজ ধরলাম, যেটা আমি স্টাফ রুমে ইউজ করতাম। ব্যাস একটা প্রবলেম আছে তোমাদের স্টোরিতে, রোহিত। ও একটু অবাক হয়ে তাকিয়ে হইল। কোন প্রবলেম? আশা ভার্মা আন্টি, আমি বললাম। ওনাকে আমি সব বলে দিয়েছি।
বাড়ির কাগজের কপি, ব্যাংক স্টেটমেন্টের ফটো সব। আর আজ সকালে এখানে আসার আগে আমি ওনাকে ফোন করে বলেছিলাম যে আমার এই বোট রাইডে যেতে ভয় লাগছে। যদি সন্ধে পর্যন্ত আমি ফিরে না আসি তবে ওনাকে পুলিশকে ফোন করতে হবে। এই কথাটা 100% মিথ্যে ছিল। আমি আশা আন্টিকে শুধু এইটুকুই বলেছিলাম যে আমি বার্থডে পালন করতে নয়নিতাল যাচ্ছি। কিন্তু মিথ্যেও কখনো কখনো জীবন বাঁচানোর ওষুধ হয়ে দাঁড়ায়। প্রিয়ার মুখে কয়েক মুহূর্তের জন্য সত্যি ভয় ফুটে উঠল। আপনি ব্লাফ করছেন মাম্মিজি? হতে পারে, আমি কাঁধ ঝাঁকিয়ে বললাম। কিন্তু যদি আমি সত্যি বলে থাকি তবে তোমরা দুজন কত বিপদে পড়বে সেটা ভেবে দেখেছ? ফ্রড, মার্ডার অ্যাটেম্পট, বয়স্কর উপর অত্যাচার, সবগুলোর কেস আলাদা আলাদা হয়। রোহিতের চোখে প্রথমবার দ্বিধা দেখা গেল। ও প্রিয়ার দিকে তাকাতে লাগল, যেন উত্তরটা সেখানে লেখা আছে। প্রিয়া ঠোঁট কামড়াল, তারপর বলল, যাই হোক, কাউকে কিছু বলুক না কেন, যতক্ষণ না পুলিশ লেক থেকে আপনার ডেড বডি বের করে পোস্টমর্টেম করছে ততক্ষণ তো আমরা অসহায় ছেলে বৌমাই থাকব, নাকি ক্রিমিনাল? আর যতক্ষণ ওসব হবে জল এই বোট গিলে ফেলবে, আর আপনার কাছে কাউকে কিছু বলার সুযোগই বাঁচবে না। ও পেছনে গিয়ে ইমার্জেন্সি রাফটের দড়ি খুলল। সেই রাফট দুজনের ছিল, ব্যাস দুজন। এখন আমার কাছে সব পরিষ্কার ছিল। সবকিছু আগে থেকে প্ল্যান করা ছিল। বাড়ির ট্রান্সফার, ব্যাংক থেকে টাকা তোলা, আমাকে অসুস্থ আর কনফিউজড দেখানো, ডাক্তারকে দিয়ে হালকা ভোলার রোগের কথা বলানো, সবার সামনে আমার মস্তিষ্কের অপর প্রশ্ন তোলানো, আর শেষে এই বোট রাইড। ওরা এটা ভাবেনি যে ৭০ বছরের সরিতা দেবী আজকেও ততটাই সোজা হয়ে দাঁড়াতে পারেন যতটা সেই দিন দাঁড়িয়েছিলেন যখন তিনি নিজের স্কুলের প্রথম দিনে ১০০ জন বাচ্চাকে সাইলেন্স করে দিয়েছিলেন। প্রিয়া রাফটে চড়ে বসল। রোহিতও পেছনে গেল। ওরা বোটের দড়ি কাটল আর ধীরে ধীরে আমার থেকে দূরে সরতে লাগল। খোকা, এটা সব করিস না। আমি শেষ চেষ্টা করলাম। আমি কিছু চাইব না তোদের কাছে। বাড়িও তুই রেখে দে, টাকাও, ব্যাস আমাকে মারিস না। রোহিত এক মুহূর্তের জন্য আমার দিকে তাকালো। ওর চোখে গিল্ট, ভয়, লোভ সব মিশে ছিল। তারপর প্রিয়া ওর হাত ধরল। চলো না রোহিত, দেরি হয়ে যাচ্ছে। যত বেশিক্ষণ আমরা এখানে থাকব তত রিস্ক বেশি। ওরা প্যাডেল চালানো শুরু করল। রাফট আমার থেকে দূরে চলে যেতে থাকল। যেতে যেতে প্রিয়া উঁচু গলায় বলল, পরের জীবনে দেখা হবে মামিজি। আমি কেবিনের দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। মেঝেতে জল এখন গোড়ালি পর্যন্ত চলে এসেছে। নৌকা ধীরে ধীরে একদিকে ঝুঁকে পড়ছিল। ওই মুহূর্তে আমি দুজন মানুষকে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। এক, সেই সরিতা দেবী, যিনি গত ২ বছর ধরে অসহায় বিধবা হয়ে নিজেকে ছোট মনে করে এসেছেন। সব কাগজে না পড়ে সই করে দিয়েছেন, শুধুমাত্র এই জন্য যে একা সিদ্ধান্ত নিতে ভয় লাগত। আর দ্বিতীয়জন আসল সরিতা দেবী, যিনি কলেজের প্রিন্সিপাল ছিলেন, এনএসকেস ক্যাম্পে বাচ্চাদের সাঁতার শিখিয়েছিলেন, যিনি নিজের যৌবনে গঙ্গা নদী সাঁতরে পার হয়ে দেখিয়েছিলেন শুধুমাত্র একটা বাজি হাড় থেকে বাঁচার জন্য। জল হাঁটু পর্যন্ত পৌঁছালো তো আমি দীর্ঘশ্বাস নিলাম আর নিজেকে বললাম, সরিতা, যদি আজ তুই ভয় পেয়ে যাস তবে শুধু নিজের নয়, তাদের সবার হার হবে যাদের জন্য তুই পরে লড়াই করতে পারবি। আমার কাছে কি মোবাইল ছিল? না। লাইফ জ্যাকেট কি ঠিক ছিল? না। বোট কি কয়েক মিনিটের মধ্যেই ডুবতে যাচ্ছিল? হ্যাঁ, কিন্তু আমার কাছে একটা জিনিস তখনও ছিল, আমার বুদ্ধি আর সাঁতার কাটার সেই প্র্যাকটিস, যা আমি বহু বছর আগে শিখেছিলাম। আমি কেবিনের জানলার দিকে তাকালাম, তারপর বাইরে দূরে সরে যাওয়া রাফটের দিকে। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি হয় হ্রদের কিনারা পর্যন্ত সাঁতরাব, নয়তো চেষ্টা করতে করতে মরব, কিন্তু চুপচাপ অন্য কারোর প্ল্যান অনুযায়ী ডুবে গিয়ে নয়। আর এখান থেকেই আমার আসল লড়াই শুরু হলো। আমি কেবিনের ছোট্ট জানলার দিকে তাকালাম। কাচের ওপারে জলের সবুজ রং দেখা যাচ্ছিল, আর মেঝের ঠান্ডা জল এখন হাঁটুর নিচ পর্যন্ত চলে এসেছিল। সরিতা, যদি তুই এখনও দাঁড়িয়েই থাকিস তবে কিছুক্ষণের মধ্যেই এই হ্রদ তোর শেষ বিছানা হয়ে যাবে। আমি নিজেকে পরিষ্কার বললাম। সবথেকে আগে আমি সেই নকল লাইফ জ্যাকেটটা খুলে ফেললাম। আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে ওটাতে যতটা প্যাডিং হওয়া উচিত ততটা ছিলই না। যদি আমি ওটার ওপর ভরসা করতাম তবে হয়তো মাঝ রাস্তায় ক্লান্ত হয়ে ডুবে যেতাম। আমি চারদিকে নজর ঘোরালাম। কেবিনে একটা মোটা সিট কুশন রাখা ছিল, যার ওপর ফ্লোটেশন ডিভাইসের মতো কিছু লেখা ছিল। আমি ওটাকে কাঁধ দিয়ে চেপে ধরলাম। এটা আমার জন্য নকল জ্যাকেটের থেকে অনেক ভালো ছিল। উপরের ডেক থেকে হালকা আওয়াজ এখনও আসছিল। তাড়াতাড়ি চলো প্রিয়া, কেউ দেখে না নেয়। তারপর কিছু না, শুধু জলের ধাক্কা খাওয়ার শব্দ আর নৌকার ভিতরে ঢোকা জলের ছপছপানি। আমি নিচে নামলাম, কেবিনের দরজা খুললাম আর সোজা বাইরের ডেকে চলে এলাম। হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু মস্তিষ্ক পুরোপুরি পরিষ্কার।
দূরে দূরে শুধু জল আর পাহাড়। কিনারা খুব ছোট দেখা যাচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছিল, মানে নাগালের বাইরে ছিল না। আমি এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকালাম। রাজেশ, যদি তুমি ওপরে কোথাও থাকো, তবে দেখো, তোমার জেদি বউ আজও হার মানবে না। মনে মনে বললাম, আর রেলিং ধরে নৌকার পেছনের অংশ থেকে জলে ঝাঁপ দিলাম। হ্রদের জল শরীরে সুইয়ের মতো বিঁধল। প্রথম নিঃশ্বাস ছাড়তেই আমার মুখে ঠান্ডা জল ভরে গেল। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো হয়তো এই সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু আমি তক্ষুনি নিজের এনএসএসের দিনগুলোর ট্রেনিং মনে করলাম। প্যানিক করিস না সরিতা, আগে নিঃশ্বাস সামলা, তারপর স্ট্রোক। আমি কুশনটা বুকে শক্ত করে ধরলাম, 2-3কে লম্বা নিঃশ্বাস নিলাম, আর তারপর ধীরে ধীরে সাঁতার কাটা শুরু করলাম। ব্যাঙের মতো সহজ আর স্টেডি স্ট্রোক। কোনো দৌড় ছিল না, একটাই লক্ষ্য ছিল, কিনারা পর্যন্ত পৌঁছনো। আমি এটা ভাবছিলাম না যে রোহিত আর প্রিয়া কি করবে, পুলিশ কি বলবে, লোকে কি বলবে। সেই সময় আমার মাথায় শুধু একটা লাইন ঘুরছিল, তুই বেঁচে থাকবি, তবেই অনেক মানুষের চোখ খুলে দিতে পারবি। কিছুক্ষণ পর আমি ঘুরে পেছনে তাকালাম। নৌকা এখন অর্ধেক ডুবে গেছে, শুধু সামনের অংশটা দেখা যাচ্ছে, যেন কোনো ক্লান্ত জানোয়ার জলে বসে পড়েছে। আমি জানতাম কয়েক মিনিটের মধ্যেই ওটা পুরো নিচে চলে যাবে। জল ঠান্ডা ছিল, নিঃশ্বাস ভারী হতে লাগল, কিন্তু শরীর তখনও সঙ্গ দিচ্ছিল। মাঝে মধ্যে আমি কুশানের উপর একটু বেশি ভর দিয়ে পা দুটোকে আরাম দিলাম, তারপর আবার স্ট্রোক শুরু করলাম। কতক্ষণ সাঁতরালাম সেটা আমি বলতে পারবো না, হয়তো 15 মিনিট, হয়তো 20 মিনিট। কিন্তু ধীরে ধীরে পাহাড়ের পেছন থেকে আসা গাড়িগুলোর হালকা শব্দ শোনা যেতে লাগল। তারপর আমি কিনারার দিকে কিছু আলো আর কাঠের জেটি দেখতে পেলাম। আর একটু সরিতা, ব্যাস, আর একটু। যখন জল আমার কোমরের নিচে এলো আর পায়ে মাটি অনুভব করতে পারলাম, তখন আমার মনে হলো যে আমি ওখানেই পড়ে যাব। কিন্তু ঠিক সেই সময় কেউ দূর থেকে আওয়াজ দিল, আরে আম্মাজি, আপনি জলে কি করছেন? আমি মাথা তুলে তাকালাম। একজন নৌকোওয়ালা ছেলে ছিল, হয়তো ট্যুরিস্ট বোট চালাতো। ওর পেছনে আরও 2জন মানুষ ছিল। ওরা তক্ষুনি নিজের ছোট নৌকা আমার দিকে ঘুরিয়ে নিল, আমাকে দুহাতে ধরে ওপরে তুলল আর বোটে বসিয়ে দিল। আম্মাজি, আপনি তো কাঁপছেন, কেউ পড়ে গেছে নাকি? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, পড়িনি বাবা, ঠেলা হয়েছে। তাড়াতাড়ি আমাকে হ্রদের ওই কটেজের জেটিতে নিয়ে চলো, আর যদি সম্ভব হয় তবে রাস্তায় কাউকে ফোন করো, পুলিশকে 112 ডায়াল করো, এমার্জেন্সি। ছেলেটা একটু ঘাবড়ে গেল। আম্মাজি, আপনি বসুন, আমি এক্ষুনি ফোন করছি। এটাও একটা কথা যে আমি প্রত্যেক শ্রোতাকে বলবো। ভারতে এমার্জেন্সি নম্বর হল 112। ঘরের সবার এটা মনে থাকা উচিত, সে বৃদ্ধ হোক বা জওয়ান। সেদিন যদি আমার এই নম্বর মনে না থাকত, তবে হয়তো সেই ছেলেটিও বুঝতে পারত না যে কি করতে হবে। বোট সরাসরি জেটির দিকে চলল। আমি ভেজা শাড়িতে কাঁপছিলাম, কিন্তু মন এক অদ্ভুতভাবে শক্ত হয়ে গিয়েছিল। এখন ভয় পাবার পালা ওদের, আমি মনে মনে বললাম। ওদিকে অন্যদিকে রোহিত আর প্রিয়া মারিনার অন্য জেটিতে পৌঁছে গিয়ে থাকবে। আমার আন্দাজ ছিল যে ওদের পরবর্তী পদক্ষেপ কি হবে। মাম্মিজি নিচে কেবিনে গিয়েছিলেন, আমরা ওপরে ছিলাম। হঠাৎ বোট ডুবতে শুরু করল, আমরা চেষ্টা করেছিলাম। এটাই হবে গল্প, চোখের জলের সাথে সহানুভূতির জন্য। যখন আমাদের নৌকো জেটির কাছে পৌঁছল, তখন সেখানে আগে থেকেই কিছু লোক জড়ো হয়েছিল। 2-3 জন নৌকোওয়ালা আর সিকিউরিটি গার্ড। হয়তো কেউ দূর থেকে বোট ডুবতে দেখে থাকবে। যেমনই আমি নৌকো থেকে নামলাম, একজন বৃদ্ধা, ভেজা, কাঁপতে থাকা মহিলা, এত মানুষের নজর একসাথে আমার উপর আটকে গেল। আরে এ তো সকালে রোহিতবাবুর সাথে গিয়েছিলেন না? কেউ একজন বলল। আমি চারদিকে তাকালাম। একটু দূরে অন্য পাটাতনের ওপর আমি রোহিত আর প্রিয়াকে দেখলাম। ওরা দুজনে কোনো এক গার্ড আর 2 জন স্থানীয় লোকের সাথে দাঁড়িয়েছিল। প্রিয়ার চোখ লাল ছিল, যেন কাঁদছিল, অথবা কাঁদার অভিনয় করছিল। যেমনই ওদের নজর আমার ওপর পড়ল, দুজনের মুখের রং উড়ে গেল। প্রিয়ার মুখ খোলা থাকল। রোহিত এক পা পিছিয়ে গিয়ে রেলিং ধরে নিল, যেন সত্যি কোনো ভূত দেখে ফেলেছে। আমি এগিয়ে গিয়ে পরিষ্কার গলায় বললাম, কেন রোহিত, এত তাড়াতাড়ি শোক পালন করে ফিরে এলে? চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল, শুধু হ্রদের জল কিনারায় আছড়ে পড়ার শব্দ আর দূর থেকে আসা কোনো মন্দিরের ঘণ্টা। সিকিউরিটি গার্ড বলল, ম্যাডাম, এটা কি ব্যাপার? এইমাত্র সাহেব বলছিলেন যে ওনার মা নৌকোয় ডুবে গেছেন। আমি ওর দিকে তাকালাম। হ্যাঁ, এরা এটাই বলবে, কিন্তু সত্য হলো এই যে আমার নৌকোয় ইচ্ছা করে ফুটো করা হয়েছিল। আমাকে ভেতরে বন্ধ করে এই 2 জনে এমার্জেন্সি রাফট নিয়ে পালিয়ে গিয়েছিল। প্রিয়া হঠাৎ চড়া গলায় বলল, এ মিথ্যে বলছে, এর মাথা ঠিক নেই। কয়েক মাস ধরে এর হ্যালুসিনেশন হচ্ছে, ডাক্তার বলেছে। নিজেই পিছলে জলে পড়ে গিয়ে থাকবেন, এখন দোষ আমাদের ওপর দিচ্ছেন। আমি এক পা এগিয়ে গিয়ে ভেলা শাড়ি ঠিক করলাম আর সবার চোখের দিকে তাকিয়ে বললাম, যদি আমার মাথা এতই খারাপ হয়,
তবে আপনি আমার বাড়ি নিজের নামে করানোর সময় এই কথা উকিলকে কেন বলেননি? কেন আমার সব পেপার নিজের আলমারিতে লুকিয়ে রেখেছেন? কেন আমার ফোন আর পার্স এই লোকেদের ঘরেই আছে? সিকিউরিটি গার্ড অবাক হয়ে রোহিতের দিকে তাকাল। সাহেব, আপনার মা এসব কি বলছেন? রোহিত জানত যে ও যত বেশি কথা বলবে তত বেশি ঝামেলা বাড়বে। ও শুধু বলল, আঙ্কেল প্লিজ, আমার মা এখন শকে আছেন। আমরা থানায় যাচ্ছিলাম রিপোর্ট করতে। আপনারা চাইলে সাথে চলুন। তখনই সেই নৌকোওয়ালা ছেলেটি জোরে বলল, আমি নিজে এই আম্মাজিকে হ্রদের মাঝখান থেকে তুলেছি। যদি উনি নিজে পড়ে যেতেন তবে প্যানিক করতেন, দিকবিদিক জ্ঞান থাকত না। উনি তো সোজা কিনারার দিকে সাঁতরাচ্ছিলেন, খুব স্টেডিভাবে। কোনো কনফিউজড বৃদ্ধ মানুষ এভাবে সাঁতরাতে পারে না। ততক্ষণে ১১২ নম্বরে করা কলের কারণে পুলিশের একটা জিপ চলে এলো। ২ জন কনস্টেবল আর একজন সাব ইন্সপেক্টর নামলেন। কে এখানে এমার্জেন্সি কল করেছে? ছেলেটি হাত তুলল। স্যার, আমি করেছি, এই আম্মাজি। আমি এগিয়ে গিয়ে বললাম, আমি বয়ান দিতে চাই, এখনই। আর আমি নিজেও লিখতে পারি। ৩০ বছর প্রিন্সিপাল ছিলাম, পেন ধরা ভুলে যায়নি। সাব ইন্সপেক্টর, যার নাম পরে জানতে পারলাম যাদব স্যার, আমার আত্মবিশ্বাসে একটু প্রভাবিত হলেন। ঠিক আছে, আগে আপনি গাড়িতে বসুন, আমরা থানায় চলছি। বাকি দুজনকেও সাথে আসতে হবে। রোহিত কিছু বলতে যাচ্ছিল, তখনই আমি ওর দিকে তাকিয়ে বললাম, তোমাকে তো থানায় যেতেই হবে খোকা। শেষে তোমার হিসেবে তো আমি এইমাত্র দুর্ঘটনায় মারা গিয়েছিলাম। এই চমৎকার কিভাবে হলো এটাও তো বোঝাতে হবে। থানায় আমাকে আগে শুকনো কাপড় দেওয়া হলো, হিটারের কাছে বসানো হলো, ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার আমার ব্লাড প্রেশার, পালস সব চেক করলেন। তারপর বললেন, একটু হাইপোথার্মিয়া আছে, তবে বিপদের কিছু নেই। এই মহিলা পুরোপুরি জ্ঞানত আছেন, পরিষ্কার কথা বলছেন। আমার ওনার মেমোরি খারাপ হওয়ার মতো কোনো কথা মনে হচ্ছে না। যাদব স্যার আমাকে কাগজ আর পেন দিলেন। আম্মাজি, আপনি যা হয়েছে স্টেপ বাই স্টেপ লিখে দিন। তারিখ, সময়, জায়গা, কে কি বলল, কি করল, যত ডিটেল দেবেন তত ভালো। এই কথাটা আমি আপনাদের সবাইকে পরামর্শ হিসেবে দেব। যদি কখনও আপনাদের সাথে কোনো গুরুতর ঘটনা ঘটে আর আপনি লেখার সুযোগ পান, তবে ঘাবড়ে গিয়ে ২ লাইনে শেষ করবেন না। যত পরিষ্কার আর পূর্ণ কাহিনী লিখবেন, পরে কেস ততটাই মজবুত হবে। আমি ধীরে ধীরে কিন্তু খুব পরিষ্কার করে লিখতে শুরু করলাম। কিভাবে ঘর ট্রান্সফার হলো, কবে ব্যাংক স্টেটমেন্টে গড়বড় দেখা গেল, কবে আমার পার্স আর ফোন কেড়ে নেওয়া হলো, কিভাবে আজ সকালে বোটে বসিয়ে দূরে নিয়ে গেল, কিভাবে হোলে ফুটো করা হলো, কিভাবে ওরা রাফট নিয়ে পালানোর সময় কি কি বলল। আমি এমনকি এটাও লিখলাম যে ওরা বলেছিল আমার ভোলার রোগের কারণে কেউ ওদের অপর বিশ্বাস করবে না। ওদিকে অন্য ঘরে রোহিত আর প্রিয়াকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আমি শুনতে পাচ্ছিলাম না যে ওরা কি বলছিল, কিন্তু আমি জানতাম বয়ান মেলানো সবসময় সবথেকে কঠিন হয়। কিছুক্ষণ পর যাদব স্যার আমার কাগজ নিয়ে গেলেন আর আধ ঘন্টা পর ফিরে এলেন। তিনি চেয়ার টেনে আমার সামনে বসে বললেন, আম্মাজি, সত্যি বলতে কি, যতক্ষণ আমরা আপনার লেখা বয়ান পড়িনি আমাদেরও একটু সন্দেহ ছিল যে হয়তো আপনি ইমোশনাল হচ্ছেন। কিন্তু আপনার লেখার ধরন, ঘটনার ক্ল্যারিটি, সময়ের ডিটেল, এসব কোনো কনফিউজড মাথার লক্ষণ নয়। আর ডাক্তারও বলে দিয়েছেন যে আপনি ওরিয়েন্টেড আছেন, অর্থাৎ সময়, জায়গা সব চিনতে পারছেন। আমি ধীরে বললাম, তো এখন? তিনি দীর্ঘশ্বাস নিলেন। এখন আমরা ওদের ঘর তল্লাশি করব, বিশেষ করে আপনার কাগজ, আপনার ওষুধ আর ব্যাংক থেকে ডিটেল আনাব। যদি আপনি যা লিখেছেন তা সত্যি বের হয়, তবে এটা শুধু অ্যাক্সিডেন্ট কেস থাকবে না, তখন এটা অ্যাটেম্প্ট টু মার্ডার আর চিটিং দুটোই হবে। ডাক্তার আমার ব্লাড স্যাম্পেলও নিয়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট চলে এলো। তাতে দেখা গেল যে আমার শরীরে কিছু এমন ওষুধের চিহ্ন আছে যা আমি কোনোদিন নিজে থেকে নিইনি। হালকা সিডেটিভস, যাতে মাথা ঘোলাটে থাকে, ভোলার সমস্যা হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। ডাক্তার পরিষ্কার বললেন, আম্মাজি, গত কিছু সময় ধরে যদি আপনার প্রায়ই ঘুম ঘুম পেত, কনফিউশন হতো, সিদ্ধান্ত হঠাৎ বদলে যেত, তবে এটা বয়সের কারণে নয়, বরং এই ওষুধের কারণে বেশি হতে পারে। কেউ আপনাকে লং টার্মে ধীরে ধীরে সিডেটিভ দিয়েছে। এটা শুনে আমার মনে হলো যেন কেউ আমার আত্মাকে চড় মারল। মানে এই লোকেরা শুধু আমার টাকা নিচ্ছিল না, আমার মগজের ওপরও হামলা করছিল, যাতে আমি নিজেই নিজের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলি। গভীর রাত পর্যন্ত পুলিশ টিম লখনৌতে আমার পুরনো কলোনির বাড়ি আর নৈনিতালের কটেজ ২ জায়গাতেই সার্চ করছিল। সকাল পর্যন্ত যা পাওয়া গেল তা কোনো সন্দেহের অবকাশ রাখল না। আমার সাইন করা খালি চেক, যেগুলোতে কেবল টাকার অঙ্ক আর নাম বসানো বাকি ছিল। অনেক চ্যারিটির নামে খোলা অ্যাকাউন্ট, যেগুলোতে টাকা আমার অ্যাকাউন্ট থেকে এসেছিল, কিন্তু যেগুলোর মালিকানা প্রিয়ার ভারী বোনের নামে ছিল। ঘর ট্রান্সফার ডিডের ড্রাফট, যাতে আগে অন্য কোনো কথা লেখা ছিল, পরে বদলে ফাইনাল করা হয়েছিল।
আমার ওষুধের কৌটোয় এক্সট্রা ট্যাবলেট, অন্য রঙের, যেগুলোর কোনো প্রেসক্রিপশন ছিল না। যাদব স্যার দুপুরে আমার কাছে ফিরে এলেন। আমি তখনও থানার পেছনের গেস্ট রুমে বিশ্রাম নিচ্ছিলাম। তিনি দরজা বন্ধ করলেন আর খুব গম্ভীর গলায় বললেন, আম্মাজি, আপনি যা লিখেছিলেন তার থেকেও বেশি গড়বড় বেরিয়ে এসেছে। আমি চুপচাপ ওনার দিকে তাকালাম। আমরা ওদের ফোন আর ল্যাপটপও চেক করেছি। তাতে গত কয়েক মাসে আপনি যেসব চেক লিখেছিলেন কোন কোন অ্যাকাউন্টে গেছে তার সব লিস্ট আছে। মনে হয় এই প্ল্যানিং কোনো হঠাৎ করা নয়, কয়েক মাস ধরে চলছিল। আমি গলা পরিষ্কার করে বললাম, আমার বাড়ি আর টাকা ফেরত পাওয়া যেতে পারে? তিনি বললেন, আইনে প্রভিশন আছে আম্মাজি। সিনিয়র সিটিজেনদের জন্য একটা অ্যাক্ট আছে, যার অধীনে যদি সন্তানরা মা বাবার ওপর অত্যাচার করে বা তাদের বিশ্বাসের সুযোগ নেয়, তবে প্রপার্টির গিফটও রিভার্স করানো যেতে পারে। কিন্তু প্রসেসের সময় লাগবে। আপাতত আমরা বাড়িতে স্থগিতাদেশ আনিয়ে দিয়েছি, না ওরা ওটা বেচতে পারবে না বন্ধক রাখতে পারবে। উনার এই কথা শুনে আমার ভেতরে একটু শান্তি এলো। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই কথা জানেন না যে ভারতে এমন আইন আছে যা বৃদ্ধদের নিজেরই সন্তানদের থেকে বাঁচানোর জন্য বানানো হয়েছে। কোনো মা বাবারই এটা ভেবে চুপ থাকা উচিত নয় যে লোকে কি বলবে। লোকে দুদিন কথা বলে ভুলে যাবে, কিন্তু আপনার ক্ষতি সবসময় আপনার সাথেই থাকে। আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, রোহিত আর প্রিয়া? যাদব স্যার সরাসরি বললেন, আমরা দুজনকে গ্রেফতার করে নিয়েছি, আপাতত চিটিং আর অ্যাটেম্পট টু মার্ডারের অভিযোগে। আগে যে ফরেন্সিক রিপোর্ট আসবে তারপর ধারা আরও বাড়তে পারে। আমার ভেতর থেকে এক অদ্ভুত যন্ত্রণা উঠল। একদিকে আমার স্বামীর স্মৃতি, আমার বাড়ি, আমার অপমান, অন্যদিকে সেই ছেলে যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম, যার জন্য রাত জেগে পরীক্ষার প্রস্তুতি করিয়ে দিতাম। আমি চোখ বন্ধ করে নিলাম। জল নামল, কিন্তু এবার এটা শুধু দুঃখের ছিল না, এটা রাগ, ধোঁকা আর এক অদ্ভুত স্বস্তির মেশানো জল ছিল। যাদব স্যার কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন, তারপর বললেন, আম্মাজি, আর একটা কথা আছে, একটু ভারী কিন্তু বলা দরকার। আমি চোখ মুছে ওনার দিকে তাকালাম। তিনি বললেন, আপনার স্বামী রাজেশজির যে 2 বছর আগে হার্ট অ্যাটাকে দেহান্ত হয়েছিল, ওনারও পুরো মেডিকেল রেকর্ড আর ওই দিনের বিবরণ আমরা বের করিয়েছি। কিছু জিনিস ওখানেও সাসপিশাস লাগছে, বিশেষ করে ওষুধের ব্যাপারে। আমাদের সন্দেহ যে হয়তো ওনার মৃত্যু ততটা স্বাভাবিক ছিল না যতটা সবার মনে হয়েছিল। ঘরের হাওয়া হঠাৎ খুব ভারী হয়ে গেল। আমার কানে শুধু একটা কথাই বাজছিল, হয়তো রাজেশের মৃত্যুও প্ল্যানেরই অংশ ছিল। তিনি ধীরে ধীরে যোগ করলেন, আমরা এই দিকেও তদন্ত শুরু করছি। হতে পারে আপনার কেস শুধু একটা পরিবারের লোভের কাহিনী না হয়ে আরও বড় কিছু লুকানো আছে, কিন্তু যাই সত্য হবে আমরা তা সামনে আনব। আমি বালিশটা শক্ত করে ধরলাম। আমার মনে একটা নতুন সংকল্প তৈরি হচ্ছিল। যদি আমার স্বামীও এদের ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন, তবে আমি শুধু নিজের জন্য নয়, ওনার জন্যেও ন্যায় বিচার নিয়ে ছাড়ব। আর এখান থেকেই আমার লড়াই ঘর পরিবারের 4 দেওয়াল থেকে বেরিয়ে আদালত আর আইনের গলি পর্যন্ত পৌঁছতে যাচ্ছিল। আমি জানতাম না যে আগে কত লম্বা সফল হবে, কত শুনানি, কত কাগজ, কত উকিল। কিন্তু একটা কথা পরিষ্কার ছিল, এখন সরিতা দেবী কারোর অসহায় বৃদ্ধা মা হয়ে থাকার পাত্রী নয়। এখন আমার পালা নিজের কাহিনী নিজে লেখার, আর সেই সবার চোখ খুলে দেওয়ার যারা ভাবে যে সন্তানরা কোনোদিন নিজের মা বাবাকে ক্ষতি করতে পারে না। থানার গেস্টরুমের পাতলা খাটে আমি সারা রাত ঠিক করে ঘুমোতে পারলাম না। চোখ বুঝলেই হ্রদের কালো জল দেখা যেত, প্রিয়ার আওয়াজ কানে বাজত, পরের জীবনে দেখা হবে মাম্মিজি। আবার চোখ খুললে পাখার আওয়াজ আর বাইরে থেকে আসা ওয়্যারলেসের খটখট শব্দ মনে করিয়ে দিত যে আমি ডুবছি না, আমি বেঁচে আছি, আর লড়াই এখনই শুরু হয়েছে, শেষ হয়নি। সকাল হতেই যাদব স্যার দরজা কড়া নাড়লেন। আম্মাজি, চলুন, আপনাকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে আর ম্যাজিস্ট্রেটের সামনে আপনার বয়ান রেকর্ড করাতে হবে। আমি ওড়না ঠিক করলাম। এত ঘুরতে হবে কি? তিনি হালকা হাসির সাথে বললেন, ন্যায় সহজ হয় না আম্মাজি, কিন্তু একবার শুরু করলে আর অর্ধেক রাস্তায় ফিরে যাওয়াও পাপের মতো লাগে। আমরা আগে সরকারি হাসপাতালে গেলাম। সেখানে একজন সিনিয়র ডাক্তার আমার রিপোর্ট বিস্তারিতভাবে দেখলেন। দেখুন, তিনি বললেন, আপনার রক্তে যে ওষুধের চিহ্ন আছে তা সাধারণভাবে এই বয়সে রোজ রোজ দেওয়া হয় না। এটা লং টার্ম সিডেটিভ। এতে মানুষ অলস থাকে, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, মেমারি দুর্বল মনে হয়। যদি এই ওষুধ না বলে দেওয়া হয়, তবে কারোর মনে হবে যে বার্ধক্য দ্রুত আসছে। আমি ধীরে জিজ্ঞাসা করলাম, রাজেশ, আমার স্বামী, ওনার রেকর্ডও দেখলেন আপনারা? ডাক্তার গম্ভীর হয়ে গেলেন। ওনার ফাইলে কিছু কথা প্রশ্ন তোলে। হার্ট অ্যাটাক লেখা আছে, কিন্তু যে ওষুধ ওনাকে দেওয়া হচ্ছিল তা একা নয়, অন্য ওষুধের সাথে নিলে হার্টের ওপর অতিরিক্ত চাপ দিতে পারে। আমরা নিশ্চিত করে বলতে পারি না, তবে এটুকু বলতে পারি যে যদি এই কম্বিনেশন ইচ্ছা করে দেওয়া হয়ে থাকে তবে তা বিপজ্জনক। আমার জন্য এটা আরও এক আঘাত ছিল।
মানে হয়তো আমার স্বামীর মৃত্যুও প্রকৃতি নয়, কারোর প্ল্যানিংয়ের অংশ ছিল। ডাক্তার ধীরে ধীরে বললেন, পুলিশ রিকোয়েস্ট করেছে যে যাই মেডিকেল সন্দেহ আছে আমরা যেন লিখিতভাবে দিই। আদালত আগে ঠিক করবে। সেই দিন আমি প্রথমবার বুঝতে পারলাম যে বইয়ে লেখা আইপিসির ধারাগুলো কি হয়। কাগজে কিছু নম্বর, আর সেই নম্বরগুলোর পেছনে কারোর পুরো জীবনের ডানাকাটা পাখি। কিছুদিনের মধ্যেই মামলা কোর্টে পৌঁছল। রোহিত আর প্রিয়া দুজনেই এখন সাদা কাপড় নয়, জেলের সাধারণ ড্রেসে ছিল। আমি সাক্ষ্য দেওয়ার সময় আদালতে ওদের সামনে দাঁড়িয়েছিলাম। বুক ধড়ফড় করছিল, কিন্তু গলার আওয়াজ স্টেডি ছিল। সরকারি উকিল আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি পুরো নাম আর বয়স বলুন। সরিতা দেবী, বয়স ৭০ বছর। আমি পরিষ্কার বললাম, আর আমি ৩০ বছর ধরে ইন্টার কলেজের প্রিন্সিপাল ছিলাম। আজও চোখ পড়া আর সত্য মিথ্যা ধরা ভুলে যায়নি। আদালতে হালকা হাসির রোল পড়ে গেল, কিন্তু জাজ সাহেব গাম্ভীর্য বজায় রাখলেন। উকিল আমাকে বোটের রাত থেকে শুরু করে সব কিছু স্টেপ বাই স্টেপ আবার বলতে বললেন। কিভাবে ঘর ট্রান্সফার হলো, কিভাবে আমাকে অসুস্থ দেখানো হলো, কিভাবে ওষুধের বাহানায় আমার চিন্তা দুর্বল করা হলো, কিভাবে বোটে ফুটো করে আমাকে একা ছেড়ে ওরা দুজনে রাফটে বেরিয়ে গেল। যখন আমি ভাঙা গলায় এই বাক্যটি আবার বললাম, যেতে যেতে আমার বৌমা বলল, পরের জীবনে দেখা হবে মাম্মিজি, তখন আদালতে বসা অনেক মানুষের মুখে নিস্তব্ধতা নেমে এলো। জাজ সাহেবও পেন থামিয়ে এক মুহূর্তের জন্য আমার দিকে তাকালেন। তারপর বিবাদী পক্ষের উকিল শুরু করলেন, দেখুন মাননীয় আদালত, এটা একজন আবেগপ্রবণ মায়ের কাহিনী হতে পারে, কিন্তু আইন আবেগ দিয়ে গয়, প্রমাণ দিয়ে চলে। এই বৃদ্ধা মহিলা নিজে মানেন যে ওনার মেমোরি দুর্বল ছিল, ওনার অনেক কথা মনে থাকত না। আমি সেখানেই হাত জোড় করে বললাম, অনুমতি হলে একটা কথা বলি মাননীয়। জাজ সাহেব মাথা নাড়লেন। দুর্বল স্মৃতি আর দুর্বল মগজ আলাদা কথা সাহেব। আদালতে যখন সেই এজেন্টের কল রেকর্ডিং চলল, যাতে সে প্রিয়াকে বলছিল, আপনি টেনশন নেবেন না ম্যাডাম, সিনিয়র সিটিজেনদের কেসগুলোতে সবসময় সিম্প্যাথি আপনারাই পান, তখন জাজ সাহেবের মুখ আরও শক্ত হয়ে গেল। প্রায় ৪ মাস ধরে শুনানি চলতে থাকল। কখনো আমি ক্লান্ত হয়ে যেতাম, কখনো ভাবতাম এই বয়সে আমাকে ঘরে ভজন শোনা উচিত ছিল, আর আমি এখানে আদালতের বেঞ্চে বসে স্টেটমেন্ট লিখছি। কিন্তু তারপর রাজেশের মুখ মনে আসত, বোটে ভরা জল মনে আসত, আর আমি সোজা হয়ে বসে পড়তাম। শেষে সেই দিন এলো যখন রায় শোনানো হবে। আদালত ভরা ছিল, কিছু সাংবাদিক, কিছু এনজিওর লোক, আর ২-৩ জন অন্য বৃদ্ধ, যাদের সাথেও ধোঁকা হয়েছিল। জাজ সাহেব ফাইল বন্ধ করলেন আর বললেন, এই আদালতের সামনে যে তথ্যগুলো এসেছে তা থেকে পরিষ্কার যে অভিযুক্ত রোহিত আর প্রিয়া নিজের বৃদ্ধ মায়ের সাথে আর্থিক জালিয়াতি, বিশ্বাসঘাতকতা আর প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। না শুধু এরা ওনার সম্পত্তির উপর দখল নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, বরং ক্রমাগত ওনাকে এমন ওষুধ দিয়েছে যাতে ওনার মানসিক অবস্থা দুর্বল হয় আর উনি নিজেরই সিদ্ধান্তের ওপর সন্দেহ করতে থাকেন। আমার হাত আপনা আপনি জোর হয়ে গেল। জাজ সাহেব আরও বললেন, আদালত মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্টের অধীনে সরিতা দেবী দ্বারা করা গিফট ডিডকে বাতিল ঘোষণা করছে। লখনৌস্থিত বাড়ি আবারও ওনার নামেই নথিভুক্ত হবে। সাথে অভিযুক্ত রোহিতকে কঠিন সাজা হিসাবে ১০ বছরের সশ্রম কারাদণ্ড আর প্রিয়াকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হল। শব্দগুলো আমার কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু মগজ শুধু এক জায়গায় আটকে ছিল, আমার বাড়ি ফেরত। রায় শুনতেই প্রিয়া চেয়ারে বসে পড়ল, ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। রোহিত আমার দিকে তাকাল। প্রথমবার অভিনয় ছাড়াই ওর চোখে কিছু ছিল, গিল্ট, ভয়, নাকি হয়তো সেই শখ যে দুর্বল মাকে ও সবসময় বোকা মনে করত, সেই আজ ওর সামনে দাঁড়িয়ে ওকে জেলে পাঠাচ্ছে। আদালত খালি হতে লাগল। সরকারি উকিল আমার কাছে এলেন। অভিনন্দন ম্যাডাম, তিনি বললেন, আপনি শুধু নিজের কেস জেতেননি, অনেক মানুষের জন্য রাস্তা খুলে দিয়েছেন। এখন যখনই কোনো বৃদ্ধ থানায় আসবে, আমরা তাকে বলতে পারব, দেখুন সরিতা দেবীর মতো আপনিও লড়তে পারেন। বাইরে বেরোনোর সময় একজন বৃদ্ধ আঙ্কেল আমার হাত ধরে নিলেন। বেটি, তিনি বললেন, আমি আমার ছেলের নামে সব কিছু করে দিয়েছি, এখন ও আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আমিও কি কেস করতে পারি? আমি ওনার কাঁপতে থাকা হাত নিজের হাতের মধ্যে নিলাম। হ্যাঁ, একদম করতে পারেন, আর আমি নিজে আপনার সাথে যাব। ধীরে ধীরে আমার কেস খবরের কাগজে এলো, টিভিতে ছোট ছোট আলোচনা হলো। কেউ আমাকে সাহসী দিদিমা বলল, কেউ জেদি আম্মা।
আমার কোনো নামে কিছু যায় আসত না। আমি শুধু জানতাম যে রাজেশের ছবির সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আর বলতে পারবো, দেখো আমি হার মানিনি। রায়ের কিছু সপ্তাহ পর আমি আবারও নিজের পুরনো বাড়িতে ফিরলাম। সেই বাড়ি যেখান থেকে কখনো আমাকে কাগজের মাধ্যমে বের করে দেওয়া হয়েছিল, এখন সরকারি অর্ডারের সাথে আবারও আমার নামে ছিল। দরজা খোলার পর ধুলোর হালকা আস্তরণ, খালি ঘর, দেওয়ালে পেরেকের চিহ্ন যেগুলোতে কখনো আমাদের ছবি লাগানো থাকত। আমি ঝাড়ু তুললাম, মোছা দিলাম, পুরনো ছবি আবারও টাঙালাম। রাজেশের হাসি মুখের ছবি আবারও ড্রয়িং রুমের দেওয়ালে ফিরে এলো। আমি ওটা দেখে বললাম, এখন এই বাড়ি কারোর লোভে নয়, কেবল আমাদের নামে থাকবে। ইতিমধ্যে যাদব স্যার আর কিছু সমাজসেবী মানুষ মিলে একটা ছোট হেল্পলাইন শুরু করলেন, বরিষ্ঠ সাথী ডেস্ক। জেলা হাসপাতালের এক কোণে সপ্তাহে 2 দিন একটা টেবিল, 2টো চেয়ার আর একটা বোর্ড। যদি আপনি বা আপনার বাবা মা, দাদু দিদা কোনোভাবে আর্থিক ধোঁকা বা ঘরের অত্যাচারের সম্মুখীন হন, তবে এখানে কথা বলতে পারেন। ওরা আমাকে ডাকল, আম্মাজি, আপনি একটুক্ষণ এখানে থেকে যান। আপনার মতো কেউ যিনি এগুলো ঝেলেছেন, তিনিই সবথেকে ভালো বোঝাতে পারবেন যে কি করা উচিত। প্রথমে আমি ভাবলাম আমি এখন ক্লান্ত হয়ে গেছি, আর কত লড়ব। কিন্তু তারপর একদিন এক মহিলা এলেন, বয়স প্রায় 65 বছর, চোখে ভয়। আমার ছেলে আমাকে দিয়ে সই করিয়ে লোন নিয়েছে, ও বলল। এখন টাকা দিতে না পারায় ব্যাংক থেকে আমাকে জ্বালাতন করছে, আর ছেলে বলে, আপনি সই করেছিলেন, এখন আপনিই সামলান। আমি বুঝতে পারছি না কি করব। আমি ওনার চোখের জল দেখলাম তো মনে হলো যেন এটা শুধু একজন মহিলা নয়, 100 জন সরিতা আমার সামনে বসে আছে। সেই দিন আমি সিদ্ধান্ত নিলাম, আমার লড়াই কেবল আমার থাকবে না। এখন সপ্তাহে 2 দিন আমি সেই ডেস্কে বসি। লোকে আসে, নিজের কাহিনী বলে। আমি তাদের 3-4টি সাধারণ কথা বারবার বলি। কোনো কাগজ না পড়ে সই করবেন না, সামনে নিজের ছেলেই কেন দাঁড়িয়ে না থাকুক। যদি পড়তে না পারেন, কোনো নিরপেক্ষ মানুষকে ডাকুন, উকিল, প্রতিবেশী বা কোনো বিশ্বস্ত আত্মীয়কে। নিজের এটিএম পিন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, মোবাইল ওটিপি কাউকে দেবেন না, বৌমাকেও নয়, নাতিকেও নয়। ভালোবাসা আর ভরসা নিজের জায়গায়, কিন্তু নিরাপত্তার সীমা নিজের জায়গায়। যদি ঘরে কেউ আপনাকে রোজ রোজ পাগল, বিরক্তিকর, বোঝা বলতে থাকে, তবে এটা কোনো মজা নয়, মেন্টাল অ্যাবিউজ। এটাকে স্বাভাবিক বলে মানবেন না। আর সবথেকে জরুরি, যদি আপনার মনে হয় কিছু ভুল হচ্ছে, তবে পুলিশ স্টেশনে যেতে ভয় পাবেন না। আইনের কাছে এটা তফাৎ পড়ে না যে সামনে নিজের সন্তান নাকি কোনো অচেনা। ভুল ভুলই হয়। অনেক লোক এটা শুনে কেঁদে ফেলে, অনেকেই স্বস্তি পায়। কখনো কখনো কোনো ছেলেও আসে যে সত্যি নিজের মা বাবার সাহায্য করতে চায়, আর জিজ্ঞাসা করে, আন্টি, আমি কিভাবে নিশ্চিত করব যে আমার মাম্মি সেফ থাকে? আমি তাকেও বোঝাই, ট্রান্সপারেন্সি রাখো, সব কথা পরিষ্কার করে লেখো, কখনো একা ডিসিশন নিও না, মা বাবাকে বাচ্চা মনে করো না। একদিন জেল থেকে মেসেজ এলো, রোহিত আমার সাথে দেখা করতে চায়। অনেক ভাবলাম যাব কিনা, অবশেষে আমি গেলাম। জেলের মুলাকাত কক্ষেও আমার সামনে বসেছিল, সেই আমার ছেলে, কিন্তু এখন মুখ শুকিয়ে গেছে, চোখে অদ্ভুত এক শূন্যতা। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ থাকলাম। তারপরও ধীরে ধীরে বলল, মা, একবার মা বলতে দিন। আমি ভুল ছিলাম। আমার মনে হয়েছিল আপনি তো এমনিতেই বুড়ো হয়ে গেছেন, টাকা আমাদের কাজে আসবে, আপনি কি জানতে পারবেন। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার ভেতরে অনেক কিছু ছিল, রাগ, আঘাত, রাজেশের মৃত্যুর সন্দেহ, বোটের জল। কিন্তু আমি সেখানে বদলা নিতে যাইনি। আমি নিজেকে দেখতে গিয়েছিলাম যে আমি কি ঘৃণা নিয়েই বাঁচব, নাকি অন্য কোনো রাস্তা বেছে নিতে পারি। আমি শান্ত গলায় বললাম, রোহিত, আমি তোমাকে এটা বলবো না যে তুমি ছোট কিছু করেছ। তুমি আমাকে শুধু মারার চেষ্টা করনি, তুমি আমার ভেতরের ভরসাটাকেও মারার চেষ্টা করেছ। এর হিসেব তোমাকে আইনের কাছেও দিতে হবে, আর ওপরওয়ালার কাছেও। আমি আদালতের সাজা বদলাতে পারবো না, আর বদলাবও না। ওর চোখে জল চলে এলো। তবে আপনি কি আমাকে কোনোদিন ক্ষমা করবেন না? আমি কিছুক্ষণ ভাবলাম। দেখো, ক্ষমা 2 ধরনের হয়, এক মনের, অন্যটি আইনের। আইনের ক্ষমা তুমি পাবে না, কারণ যদি আমি তোমার জন্য সাজা হালকা করতে শুরু করি, তবে তাদের সবার সাথে ধোঁকা হবে যারা আমাকে দেখে নিজের সাহস জুগিয়েছে। কিন্তু মনের ক্ষমা, তার জন্য আমি রোজ প্রার্থনা করব যেন আমি তোমার জন্য ঘৃণা পুষে না রাখি, কিন্তু ভরসা ফেরতও আসবে না। ঘৃণা নিয়ে বাঁচাও বোঝা, আর বোকা হয়ে ক্ষমা করাও। ও মাথা নিচু করে নিল। আমি উঠলাম আর ব্যাস এটুকু বললাম, তোমার ছেলে যদি কখনো হয়, তবে তাকে এই কাহিনী নিশ্চয়ই শুনিও, যাতে ও এটা না শেখে যে কিভাবে দাদু দিদাকে ধোঁকা দিতে হয়,
বরং এটা শেখে যে কিভাবে তাদের রক্ষা করতে হয়। জেল থেকে ফেরার সময় আমার মন ভারীও ছিল, আবার হালকাও ছিল। ভারী এই জন্য যে কোনো মা নিজের ছেলেকে এই অবস্থায় দেখতে চায় না। হালকা এই জন্য যে আমি নিজের পক্ষ থেকে শেষ কথা পরিষ্কার করে বলে দিয়েছিলাম, মিথ্যা ছাড়াই, রাগকে মিষ্টি শব্দে না লুকিয়ে। আজ যখন আমি এই কাহিনী আপনাকে শোনাচ্ছি, আমি আমার সেই পুরনো ঘরের বারান্দায় বসে আছি। বাইরে পার্কে বাচ্চারা খেলছে, একদিকে মন্দিরের ঘণ্টার আওয়াজ আসছে, আর আমার সামনে ডায়েরি খোলা আছে, যাতে আমি প্রতি সপ্তাহে আসা কেসগুলোর ছোট ছোট নোটস লিখি। কেস নম্বর 1, ছেলে এটিএম কার্ড নিয়ে সব টাকা তুলে নিয়েছে। কেস নম্বর 2, বৌমা বাড়ি নিজের নামে করিয়ে শাশুড়িকে ঘরে বন্ধ করে দিয়েছে। কেস নম্বর 3, নাতি অনলাইন ফ্রডে দাদুর অ্যাকাউন্ট ব্যবহার করেছে। প্রতিটা কেসের সামনে আমি লাল পেন দিয়ে একটা লাইন নিশ্চয়ই লিখি, এই কাহিনী এখানে শেষ হবে না, এখান থেকে এক নতুন শুরু হবে। কখনো কখনো আমি ভাবি, যদি সেদিন আমি হ্রদে ডুবে যেতাম, তবে হয়তো খবরের কাগজে 2 লাইনের খবর আসত, বৃদ্ধা মহিলার নৌকা ডুবে মৃত্যু, দুর্ঘটনা, আর কথা ওখানেই শেষ হয়ে যেত। কিন্তু আমি সাঁতার কাটার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর আজ প্রতিবার যখন কোনো বৃদ্ধ আমার সামনে এসে বলে, আম্মাজি, আপনার সাথে কথা বলে মনে হচ্ছে আমি একা নই, তখন আমার মনে হয় সেই রাতে আমার প্রতিটি স্ট্রোকের দাম উসুল হয়ে গেছে। আপনাদের কাছে বাস একটা অনুরোধ, যদি আপনার ঘরেও কোনো সরিতা দেবী থাকে, আপনার মা, ঠাকুমা, দিদিমা বা মাসি, তবে আজই তাদের সাথে মন খুলে কথা বলুন। জিজ্ঞাসা করুন, মাম্মি, আপনার সব কাগজ কার কাছে আছে? আপনি কি সব বুঝতে পারেন? যদি না পারেন, তবে আমরা মিলে কোনো ভালো উকিলের সাথে কথা বলবো। যদি আপনি নিজে বৃদ্ধ হন, তবে মনে রাখবেন, সন্তানরা নিজের হতে পারে, কিন্তু তাদের সিদ্ধান্ত সবসময় সঠিক হবে এটা জরুরি নয়। নিজের বুদ্ধি পুরোপুরি বন্ধ করে কারুর ভরসায় বসে থাকবেন না। আর এখন আপনাদের কাছে আমার পার্সোনাল রিকোয়েস্ট, আপনি এই কাহিনী কোথা থেকে শুনছেন? কমেন্টে নিজের শহর, নিজের দেশের নাম নিশ্চয়ই লিখুন, যাতে আমি জানতে পারি যে কত কত কোণা পর্যন্ত সরিতা দেবীর আওয়াজ পৌঁছাচ্ছে। যদি আপনার মনে হয় যে এই কাহিনী কোনো একজন মা-বাবা, কোনো একজন দিদিমা, ঠাকুমার চোখ খুলে দিতে পারে, তবে এখনই এই ভিডিওটি ফ্যামিলি গ্রুপে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক বাটন টিপে আমাদের জানান যে আপনি আমাদের সাথে দাঁড়িয়ে আছেন। হয়তো আপনার একটা শেয়ারে কোথাও কোনো হ্রদে ডুবতে থাকা অন্য কোনো সরিতা সাঁতারে জেতার সাহস পেয়ে যাবে।